Hello, well wishers. You all are very welcome to my channel Study Forecasting. In this channel, আমরা একটা সংকল্প নিয়েছিলাম স্পেসিফিক্যালি ক্লাস 11 এর স্টুডেন্টদের অ্যাকাউন্টিং ক্লাস নেওয়ার জন্য এবং অ্যাকাউন্টিং কনসেপ্ট থেকে শুরু করে অ্যাকাউন্টিং সাইকেলটা কিরকমভাবে জার্নাল এন্ট্রিস শুরু করা থেকে কিরকমভাবে ফাইন্যান্সিয়াল পজিশনে স্টেটমেন্টের ক্ষেত্রে ফার্ম পৌঁছায়, তো সেই অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই প্লেলিস্টটা বানানো হয়েছিল এবং তার কাজ চলছে। তো আজকের এর আগের ভিডিওগুলোতে আমরা ফাউন্ডেশন ক্লাস প্রদান করেছি। এছাড়াও আমরা বেসিক যেগুলো অ্যাকাউন্টিং এর জন্য প্রয়োজন, যেটা নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে এবং ভেরি এসেনশিয়াল দ্য থিম অফ অ্যাকাউন্টিং ইটস ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম বাই ইউজিং গোল্ডেন রুল সেই সম্পর্কে বলা হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অ্যাকাউন্টস গুলির মধ্যে যেগুলো নাকি রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্টের আওতায় পড়ে, সেগুলো কোনগুলি ডেবিট হবে এবং কোনগুলি ক্রেডিট হবে সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি। মাই স্টুডেন্টস যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের যেটুকু কনসেপ্ট আছে ওই কনসেপ্টটাকে ইউজ করে আমরা ওটাকে আরও ডিটেলসে আলোচনা করেছি। ওকে, তো আজকে সেই ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের অ্যাপ্লিকেশন আমরা করতে যাচ্ছি কিছু নেসেসারি কিছু জার্নাল এন্ট্রিজের মাধ্যমে, এবং এই জার্নাল এন্ট্রিজগুলো জানা তোমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ তোমাদের এটা এখন ক্লাস 11 চলছে। তো ক্লাস 11 তোমাদের এটা পুরো এন্টায়ার হোল ইয়ার তোমাদের কাজে লাগবে। এছাড়াও তোমরা যখন ব্যাচেলার বা গ্র্যাজুয়েশন করবে তখন ফার্স্ট সেমিস্টারে এটা তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই খুবই কিউরিয়াস ভাবে ভিডিওটি দেখার চেষ্টা করো। আশা করি এটি তোমাদের হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে সমস্ত কনসেপ্ট ভেঙে চুড়ে এক্সপ্লেনেশন করে বোঝানো হবে। আমি নিজের যেটুকু বোঝানোর ক্ষমতা আছে আমি বোঝার চেষ্টা করছি। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। দেখো, জার্নাল এন্ট্রিজ করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যেই পড়ে থাকে: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? লস এবং এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, বা প্রতিষ্ঠানে যে গেইনস বা ইনকামস গুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ডিটেলসে এক্সপ্লেনেশন আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও সেটার লিংক কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় ট্যানজিবল অ্যাসেটস আর ইনট্যানজিবল অ্যাসেটস। ওকে, মানে যে সমস্ত ফিক্সড অ্যাসেটস গুলো হয় এবং যে সমস্ত ইনট্যানজিবল অ্যাসেটস লাইক ট্রেডমার্ক, গুডউইল, কপিরাইটস, তো এগুলো পুরো রিয়েল অ্যাকাউন্ট। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা যাদের থেকে যাদের থেকে মাল কিনি তারা হলো ক্রেডিটর, এবং আমরা যাদেরকে ধারে মাল বিক্রয় করি তারা হলো ডেটর, ঠিক আছে? তো এগুলো কিছু তো ব্যক্তির নামকে রিপ্রেজেন্ট করে, তাই তো? আচ্ছা, তো তার জন্য এরা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এছাড়া তোমরা কিছু আর্টিফিশিয়াল কিছু নাম হয় না, যেমন কোন একটা প্রতিষ্ঠানের নাম, যেমন শুভম প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই তো? টাটা মোটরস, এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরা একটা আর্টিফিশিয়াল কোম্পানির নাম, ঠিক আছে? এবার দেখো, এর আগের ভিডিওতে ডিটেইলসে বলেছিলাম ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। তো এখন একটা সিনারিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত লসেস বা যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে লসেস এন্ড এক্সপেন্সেস গুলো ডেবিট হবে, এন্ড গেইনস এন্ড ইনকাম গুলো ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টগুলোর মধ্যে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে না, তো এই অ্যাসেটস গুলো যদি প্রতিষ্ঠানে আসে, বাট যদি কাম করে, মানে হোয়াট কামস ইন, তো সেটা ডেবিট হবে। যদি প্রতিষ্ঠান থেকে ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত অ্যাসেট গুলো করছে, তো সেগুলো যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, হোয়াট গোজ আউট, এটা তো এখানে লেখা আছে, হোয়াট গোজ আউট, ইট উইল বি দ্য ক্রেডিট। ওকে, এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা গেইনার হবে তারা হবে ডেবিট, এবং যে সমস্ত ব্যক্তিরা স্যাক্রিফাইস করবে তারা হলো ক্রেডিট। চলো জার্নাল এন্ট্রিজ দেখা যাক। দেখো, প্রথমেরটা আছে হলো ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক। তো সবার প্রথম যে আমাদের স্টেপ সেটা হলো দুটো অ্যাকাউন্টকে চিহ্নিতকরণ করা। তো ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, এখানে দুটো অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছি আমরা, একটা তো ইন্টারেস্ট অ্যাকাউন্ট আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, ইন্টারেস্ট অ্যালাউড মানে হলো, এখানে ব্র্যাকেটে আমরা লিখে দিই অ্যালাউড। ইন্টারেস্ট অ্যালাউড মানে এটাই হলো যে ব্যাংক আমাকে এতটা ইন্টারেস্ট আমাকে
আমাকে মানে ইন্টারেস্ট থেকে আমাকে মুক্ত করেছে ব্যাংক, ঠিক আছে। তো সেই কারণে ইন্টারেস্ট যে অ্যালাউড আমার হয়েছে, তো এর থেকে আমার কি হলো, এর থেকে আমার রিলিফ হলো না, এতে আমার কষ্টটা আরো বেড়ে গেল। বলো, ইন্টারেস্ট আমাকে বলেছিল যে 10,000 টাকার ইন্টারেস্ট ধরো দিতে হবে, সেখানে বললো যে 8,000 টাকা ইন্টারেস্ট দাও। তাহলে এই 2,000 টাকাটা আমার কি, এই 2,000 টাকা যে ইন্টারেস্ট অ্যালাউড করলো, এটা হলো কিন্তু আমার রিলিফ। অ্যাকচুয়ালি আমি রিলিফ পেলাম, রাইট। সো যেটা রিলিফ পেলাম, লাইক অফ ইনকাম আওয়ার, মানে আমার আমার তো একটা এক্সপেন্সেস হতে পারে না, এটা তো আমার ইনকামই হলো। আমার এই ইন্টারেস্টটা দেওয়ার কথা ছিল, অথচ আমাকে ইন্টারেস্টটা দিতে হলো না, তাহলে তো এটা আমার অবশ্যই ইনকাম। তাহলে ইন্টারেস্ট হলো একটা ইনকাম। আচ্ছা, ইনকাম যদি হয় তাহলে দেখো, ইনকাম যদি হয় তাহলে এটা হচ্ছে মানে এটা একটা নমিনাল অ্যাকাউন্ট। যদি ইনকাম হয় সেটা ক্রেডিটে হবে, তাহলে আমরা ক্রেডিটে বসিয়ে দিই ইন্টারেস্ট, টু ইন্টারেস্ট 1,000, মানে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট হলো কারণ আমার 1,000 টাকা তো আমার ইন্টারেস্ট হিসাবে 1,000 টাকা তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার চলে গেল না, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের কি হলো, ব্যাংক অ্যাকাউন্টের তো কোনো ক্ষতি হলো না, আলটিমেটলি সেই ব্যাংক অ্যাকাউন্টটা হিসাব মতো গেইন করলো। তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেল 1,000 টাকা, তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে আমরা ইউজুয়ালি ডেবিট করে দিলাম। চলো পরেরটা যাওয়া যাক। 2 নম্বরটা কি বলেছে, ইন্টারেস্ট চার্জড বাই ব্যাংক। এখানে বলেছে ইন্টারেস্ট চার্জড বাই ব্যাংক। তো প্রথম আমাদের স্টেপ হলো দুটো অ্যাকাউন্ট খোঁজা। তো ইন্টারেস্ট একটা অ্যাকাউন্ট এখানে, আর একটা অ্যাকাউন্ট হলো ব্যাংক অ্যাকাউন্ট। এটা ইন্টারেস্ট চার্জ বলেছে, ব্যাংক থেকে যদি আমাকে ইন্টারেস্ট চার্জ করে তাহলে এটা কি হবে বলো, ব্যাংক থেকে যদি আমাকে ইন্টারেস্ট চার্জ করে তবে সেই আমাকে ব্যবসা থেকে পয়সা দিয়ে দিতে হবে ইন্টারেস্টের খাতায়। তো এটা একটা এক্সপেন্সেস হিসাবে আমরা ইউজুয়ালি বলতেই পারি। তাহলে চলো, এটা হলো একটা এক্সপেন্সেস। আচ্ছা, এক্সপেন্সেস যদি হয়, ইনকাম এন্ড এক্সপেন্সেস আমরা জানি নমিনাল অ্যাকাউন্ট, যদি এক্সপেন্সেস হয় দেখো ডেবিট হবে। তাহলে ইন্টারেস্ট যে চার্জটা হলো, ইটস আওয়ার এক্সপেন্সেস, সো উই উইল ডেফিনেটলি fix it in a journal entries in a debit side. So let's do interest account debit 200 to bank account 200. Then তিনেরটা কি বলেছে দেখো, 1,000 due from Ravi is a bad debt. Okay, so at first our first step is to recognize two accounts. So 1,000 due from Ravi is a bad debt. So bad debt is the account here, and another account is Ravi, because you can see in this statement here is no any cash or bank transaction. এখানে আমাকে আমি ক্যাশ পাচ্ছিও না, ক্যাশ আমার চলেও যাচ্ছে না, তবে সেক্ষেত্রে এটা ক্যাশ ট্রানজাকশন নয়, তার জন্য ডেবিট আর ক্রেডিট যেটা আমরা দুটো অ্যাকাউন্ট পাবো, তো এটার মধ্যে অবভিয়াসলি ক্যাশ তো হবেই না। যদি ক্যাশ না হয় তাহলে বাকি যে দুটো অ্যাকাউন্ট আমরা পাচ্ছি, একটা হলো ব্যাড ডেট অ্যাকাউন্ট, একটা হলো রবি অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, ব্যাড ডেট অ্যাকাউন্ট সম্পর্কে আমি আগেও বলেছি। ব্যাড ডেটের ধারণাটা কি, ব্যাড ডেটের ধারণা হলো রবির কাছে আমি 1,05,000 টাকার গুডস ক্রেডিট সেল করেছিলাম। আচ্ছা, রবি আমাকে কি করলো, রবি বছরের শেষে এসে আমাকে পেমেন্ট করে দিল 1,00,000 টাকা। আচ্ছা, এই যে 5,000 টাকা পড়ে রইলো, যেটা 1,05,000 টাকার মধ্যে 1,00,000 টাকা যদি পেমেন্ট করে দেয় তাহলে যদি পড়ে রইলো 5,000 টাকা, তাহলে এই 5,000 টাকা আমি ওর থেকে এখনো পাই, তাই তো। কিন্তু যদি বিজনেস এটা কনফার্ম হয়ে যায় যে আমার এই পার্টিকুলার কাস্টমার যাকে আমি ক্রেডিট সেল করেছিলাম সে আমাকে এই অ্যামাউন্টটা আর কখনোই দেবে না, তো সেটাকে আমরা ব্যাড ডেট বলে চিহ্নিত করে থাকি। তো এই 5,000 টাকাটা
রবি আর আমাকে কোনোদিনই দেবে না, আমি আলটিমেটলি সেটা রিকগনাইজ করেছি। তো সেই কারণে 5,000 টাকাকে আমরা ব্যাড ডেট হিসেবে রিকমেন্ড করব। সো ইটস আ ব্যাড ডেট। তো ব্যাড ডেটের ধারণা আশা করি বোঝা গেল। তাহলে তুমি এখন আমাদের বলো ব্যাড ডেটটা আমাদের তাহলে কি? ব্যাড ডেটটা কি আমার ইনকাম না একটা এক্সপেন্সেস? ব্যাড ডেট 5,000 টাকা আমার পাওয়ার কথা ছিল, তাহলে আমার ওটা ইনকাম মতো পেয়ে গেলে, কিন্তু আমি 5,000 টাকা পেলাম না, তাহলে ইনকামের উল্টোটা হবে। ইনকামের উল্টো কি? এক্সপেন্সেস। তাহলে আমরা বলতে পারি ব্যাড ডেট ইজ এক্সপেন্সেস। ওকে, যেটা তো এক্সপেন্সেস বা ইনকাম সেটা আমাদের নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এটা যেহেতু এক্সপেন্সেস তার জন্য দেখো এই যে এক্সপেন্সেস কিন্তু ডেবিট হবে, তাহলে আমরা ডেবিটে বসিয়ে দিই ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট। অ্যামাউন্ট আছে হলো এটা 3 নম্বর ছিল, অ্যামাউন্ট আছে 1000 টু রবি অ্যাকাউন্ট। রবি হলো আমাদের ডেটার, যাকে আমরা ধারে বিক্রয় করি তার নাম হলো ডেটার। রবি অ্যাকাউন্ট 1000। এরপরে দেখো আমরা চলে আসছি 4 নম্বর জার্নাল এন্ট্রিজে। এখানে বলেছে ডেপ্রিসিয়েশন চার্জড অন ফার্নিচার 700। So at first our duty is to recognize two accounts at first. So remind it, if it is said depreciation on particular fixed assets, so generally there is no cash transaction, cash is not paid, cash is not given. So here is no cash transaction, so without cash we have to put two accounts here. Okay, so here is the, we can easily say that here is the two account, that is the depreciation account and another is furniture account as a fixed assets. So depreciation account, another is furniture account. In the previous video I informed you depreciation is the expenses. Why? Because I at a particular price I purchased my furniture, and a particular span of time the actual value of the furniture decreases, right? So what value is decreases, it's our loss, one type of loss, right? So I can say this loss is depreciation, but though I am saying loss, it's not a loss, it's an expenses in the farm. So depreciation is the expenses. So imagine that I purchased the furniture with rupees 8,000, and after the 5 years the furniture gone down to 6,000. So here is the difference minus, here is the difference 2,000. So it called depreciation, so it's our expenses. Okay, so it's our expenses. যেটাই এক্সপেন্সেস হবে সেটা নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্সেস সবসময় ডেবিট হয়, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট 700 টু ফার্নিচার অ্যাকাউন্ট, 700। এবার 5 নম্বরটা দেখা যাক। Uninsured goods worth 5,000 destroyed by fire. Uninsured goods worth 5,000 destroyed by fire. তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা তো গুডস পারচেজ করে আমাদের স্টকে থাকে। তো এমন একটা লটের স্টক ছিল যেটা নাকি ইনসিওর করা ছিল না, সেটার বীমা করা ছিল না। ভালো কথা, এখন যেহেতু বীমা করা ছিল না, এবং সেই স্টকটা সেইটি লটের স্টক, তার মধ্যে 5,000 স্টকটা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে দুটো অ্যাকাউন্টকে আমরা রিকগনাইজ করি। তো এখানে অবভিয়াসলি ক্যাশ ট্রানজাকশন হবে, ক্যাশ পেইড হয়েছে বা ক্যাশ রিসিভ হয়েছে, নো ক্যাশ ট্রানজাকশন। সো উইদাউট ক্যাশ উই হ্যাভ টু পুট টু অ্যাকাউন্টস হিয়ার। সো আনইনসিওর্ড গুডস worth 5,000 destroyed by fire. সো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ফায়ারে কিছু লস হয়ে যায় বা চুরি করে, যদি ফায়ার মানে যদি আগুনে পোড়ার ফলে স্টক নষ্ট হয়ে যায় বা চুরি করার মাধ্যমে স্টক নষ্ট করা হয়ে যায়, বা কোনো প্রাকৃতিক কোনো ফ্লাড, কোনো আর্থকুয়েক, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে স্টক নষ্ট হয়ে যায়, তখন সেটা আমরা কি বলতে পারি? সেটা হলো আমাদের লসেস। তাহলে যদি আমরা লস বলি, তাহলে দেখো নমিনাল অ্যাকাউন্টে এখানে লস আছে, তাহলে লস নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে আনসার হলো লস on stock destroyed. Loss on stock destroyed is the account, and another account is okay. So another account means you have to
remember it that suppose I purchased with a stock okay amounting 10 lakh 10 লাখ টাকা যদি আমি পারচেজ করে থাকি ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল পিরিয়ড, আমার তার মধ্যে থেকে 1 লাখ টাকার স্টক পড়ে গেল, তাহলে আমি হিসাব খাতায় কি দেখাবো? দেখাবো পারচেজ 10 লাখ টাকা লেস লস অন স্টক ডিস্ট্রয়েড 1 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা থেকে 1 লাখ টাকা লেস করে আমরা দেখাবো 9 লাখ টাকা। ঠিক, তো এখানেও কনসেপ্টটা ঠিক সেরকমই, যেটা লস অন স্টক ডিস্ট্রয়েড বলে একটা অ্যাকাউন্ট হবে, আর একটা কি হবে, আর একটা আমাদের পারচেজ থেকে লেস করতে হয়। ঠিক আছে, এখন পারচেজ থেকে লেস করতে হয়। ঠিক আছে, এখন পারচেজ থেকে যদি লেস করি তাহলে আমরা কি করি, পারচেজ থেকে লেস হলে সাধারণত পারচেজ ক্রেডিট হয়ে যায়। তো ক্রেডিট হবে না ডেবিট হবে সেটার প্রসঙ্গ পরে, সেটা তো অন্য স্টেপে চলে গেল। প্রথম স্টেপে আমাদের কাজ হলো দুটো অ্যাকাউন্টকে চিহ্নিতকরণ করা। তো loss on stock destroyed is an account here and another account is purchase because I purchased at a time and the total value of purchase some goods are destroyed by fire, right? Loss on stock destroyed and another is purchase. So usually we can say loss is a nominal account and loss always debit. So loss on stock destroyed account debit 5,000 আচ্ছা টু পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট এই কারণেই হলো কারণ পারচেজ থেকে তো এই স্টকটা চলে যাচ্ছে পারচেজ থেকে তো আমরা লেস করতে পারি। ঠিক আছে, এখন এই যে কথাটা বললাম যে পারচেজ থেকে আমি লেস করতে পারি, এটাকে যখন আমি জার্নাল এন্ট্রিজের ভাষায় লিখবো তখন আমি লিখবো টু পারচেজ, যেটাকে ইন্ডিকেট করে পারচেজ ক্রেডিট এটা ইন্ডিকেট করে যে পারচেজ থেকে কিছু অ্যামাউন্ট লেস গেছে। রাইট, ক্লিয়ার? সো পরেরটা যাওয়া যাক। 6 নম্বর কি বলেছে? গুডস worth 1500 given as free samples। 1500 টাকার গুড ফ্রি স্যাম্পল হিসেবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, ভালো কথা। তো এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন নেই, ক্যাশ পেইড হয়নি, ক্যাশ গিভও করা হয়নি। ওকে, গুডস worth 1500 given as free samples। আচ্ছা, তো এখানে এটাও কিন্তু এর আগের যে লস অন স্টক ডিস্ট্রয় হলো ওইটার সঙ্গে সিমিলারলি দেখো, কারণ ধরো আমি পারচেজ করেছিলাম, যে আগেরটা যেটা আমরা বললাম, পারচেজ করেছিলাম 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার পারচেজ করে আমি দেখতে পাচ্ছি যে 5 নম্বর স্টেটমেন্টটা দেখো 5,000 টাকার স্টক ডিস্ট্রয় হয়ে গেছে। আবার 6 নম্বর যখন স্টেটমেন্টে আসছি তখন দেখতে পাচ্ছি যে আমি কিন্তু অ্যাজিউম করছি, ঠিক আছে, এটা আমি অ্যাজিউম করছি যে 10 লাখ টাকার যে পারচেজ ছিল সেই পারচেজ থেকে 6 নম্বরে দেখতে পাচ্ছি যে 1500 টাকা ফ্রি স্যাম্পল হিসেবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। মানে কোনো একটা স্কুলে, ধরো আমি লজেন্সের বিজনেস করি, 10 লাখ টাকার লজেন্স কিনেছিলাম। ঠিক আছে, আমি ধরো কোনো একটা স্কুলে গেলাম, ওটার অ্যাডভার্টাইজমেন্ট যাতে হয় আমার, যাতে প্রোডাক্টের আমার লজেন্সের, তার জন্য কি করলাম, ওই স্কুলে মনে করো 750টা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্টকে আমি দুটো করে লজেন্স ডিস্ট্রিবিউশন করলাম অ্যাজ আ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করলাম। তাহলে এই যে 1500 টাকা তো আমাকে দেখাতে হবে, স্টক থেকে লেস করে দেখাতে হবে যে স্টক থেকে চলে গেল, তার মানে যারা পারচেজ করেছি পারচেজ থেকে চলে গেল। তো সেই কারণে পারচেজ থেকে যেহেতু চলে যাচ্ছে তার জন্য এখানে একটা অ্যাকাউন্ট পারচেজ, এখানে আগের মতোই এর একটা যে অ্যাকাউন্ট সেটা হলো পারচেজ অ্যাকাউন্ট, আর আরেকটা যে অ্যাকাউন্ট সেটা কি বলো, আরেকটা যে অ্যাকাউন্ট এটা ও অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই এক্সপেন্সেসটা করলো, তো এটাকে আমরা বলবো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, যখন ফ্রি স্যাম্পল হিসেবে ডিস্ট্রিবিউশন করে একটা বিজনেস, তো এটাকে আমরা বলবো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। দেখো এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো ডেবিট হয়, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 1500। 7 নম্বর 8000। 7 নম্বরে বলেছে পেইড 200 ইন ক্যাশ অ্যাজ ওয়েজেস অন ইনস্টলেশন অফ মেশিনারি। একটা মেশিনারিকে
আমরা বিজনেসে আনার জন্য পরিকল্পনা করেছি এবং পারচেজ করেছি। তো সেই পারচেজ করার জন্য সেই মেশিনটা আমার প্রতিষ্ঠানে যে ইনস্টল করা হবে তার জন্য তো আমাদের একটা হয়তো চার্জ দিতে হবে। তো সেটাকে আমরা বলি যে সেটা হলো ইনস্টলেশন চার্জ, যেটাকে এখানে ওয়েজেস বলেছে, ওয়েজেস অন ইনস্টলেশন। তো এখানে প্রথম কাজ হলো দুটো অ্যাকাউন্টকে খুঁজে বের করা। তো দেখো, একটা যে অ্যাকাউন্ট মেশিন হলো একটা অ্যাকাউন্ট, আর একটা হলো পেইড 200 ইন ক্যাশ অ্যাজ ওয়েজেস অন ইনস্টলেশন অফ মেশিনারি। তো আর একটা যে অ্যাকাউন্ট আমরা পাবো সেটা হলো, দেখো এখানে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আগে তুমি একটা জিনিস দেখে নেবে যে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে কিনা। এর আগের যেই স্টেটমেন্ট গুলো ছিল ওখানে কিন্তু ক্যাশ ট্রানজাকশন আমরা দেখতে পারিনি, এই স্টেটমেন্টে দেখতে পাচ্ছি ক্যাশ পেইড করা হচ্ছে। ঠিক আছে, তো ক্যাশ একটা অ্যাকাউন্ট এখানে, ওকে, ক্যাশের ব্র্যাকেটে ক্যাশে হলো, তাহলে ক্যাশ হলো, তো এবার ক্যাশ কাকে রিপ্রেজেন্ট করছে, ইনস্টলেশন চার্জকে। ঠিক আছে, আচ্ছা, মেশিনারি কি অ্যাকাউন্ট, একটা ফিক্সড অ্যাসেট, যেগুলো ফিক্সড অ্যাসেট যে অ্যাসেট সেগুলো হলো রিয়েল অ্যাকাউন্ট। এখন তুমি আমাকে বলো মেশিন আমার কাছে এসেছে না মেশিন আমার থেকে চলে গেছে? আমি মেশিন তো পারচেজ করেছি, হ্যাঁ মেশিন আমি পারচেজ করেছি, ইয়েস মেশিন আমি পারচেজ করেছি। তাহলে মেশিন আমার কাছে এসেছে, এই যে হোয়াট কামস ইন, মেশিন আমার কাছে এসেছে, তাহলে মেশিন যদি আমার কাছে আসে সেটা ডেবিট হবে। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা দেখো, মেশিনারিটা ইনস্টল করার জন্য আমার ক্যাশটা চলে গেছে, তো সেই কারণে এটা ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট। এটা ব্র্যাকেটে লিখতে হবে ইনস্টলেশন চার্জেস, মেশিনারির জন্য এই ক্যাশটা গেল। তার মানে আমি এরকম বলতেই পারি যে আমি ধরো এসি কিনলাম, এসি আমি কিনলাম 30,000 টাকা, ওকে, ইনস্টলেশন করতে আমার লাগলো হলো 5,000 টাকা। তবে আমি যখন আমার কোনো রিলেটিভকে আমি বলতে যাবো যে এসিটা কত দামে কিনলাম, তখন আমি বলে দিলাম যে এসির দাম 35,000 টাকা, ওই দুটোকে অ্যাড করে আমি করে দিলাম 35,000 টাকা। বিজনেসও ঠিক সেরকমই, যে একটা মেশিনারির দাম ছিল ধরো, দাম দাম হলো 1,00,000 টাকা, ঠিক আছে, এখন সেটার থেকে আমি ইনস্টলেশন করার জন্য ওয়েজেস আমাকে দিতে হচ্ছে 6,000 টাকা। তখন আমাকে বিজনেসে দেখাতে হবে মেশিনারির যে ভ্যালু সেটা হলো 1,06,000 টাকা। ঠিক আছে, এখন প্রশ্নটা হলো এটা যে এখানে লেখা আছে হোয়াট কামস ইন ডেবিট। সো মানলাম মেশিনারি আমার কাছে এসছে, কিন্তু এখানে কত অ্যামাউন্ট আছে দেখো, পেইড 200। তার মানে এখানে যদি 200 লিখি তাহলে ব্যাপারটা একটু মানে গড়বড় হয়ে যায় না? তোমাদের কি কারো মনে হতে পারে যে মেশিনারির ভ্যালু কোনোদিনও 200 টাকা হতে পারে না? তার মানে এর মানে এটাই বোঝাচ্ছে যে মেশিনারি আমি যত টাকা দিয়ে কিনেছিলাম, হ্যাঁ, হয়তো মেশিনারিটা আমি 10 লাখ টাকা দিয়েও কিনতে পারি, হ্যাঁ, আবার 7.5 লাখ টাকা দিয়েও কিনতে পারি, কিংবা 50,000 টাকা দিয়েও কিনতে পারি। ঠিক আছে, কিন্তু সেইটা তো আমি কেনার পরে তার যে ইনস্টলেশনটা হলো, আমাকে বিজনেসে সেই ইনস্টলেশনটা আর অরিজিনাল পারচেসিং ভ্যালুটা অ্যাগ্রিগেট করে দেখাতে হবে মেশিনারির ভ্যালু এটা। তো মেশিনারি যখন আমি ডেবিট করছি 200, এটা ইন্ডিকেট করে যে মেশিনারি আমি যত দাম দিয়ে কিনছি, ডেবিট মানে হলো যোগ হয়ে যায় সেটা। ঠিক আছে, তো মেশিনারি আমি যত দাম দিয়ে কিনছি তার সঙ্গে 200টা অ্যাগ্রিগেট হয়ে মেশিনারির ভ্যালু ঠিক অতটাই দাঁড়াচ্ছে। এর অর্থ হলো এটাই, হলো ইনস্টলেশন চার্জটাকে দেখানোর জন্য যে এন্ট্রি সেটা হলো এইটা। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। লোন টেকেন ফ্রম ব্যাংক 10,000, লোন টেকেন ফ্রম ব্যাংক 10,000। তো প্রথম কাজ দুটো অ্যাকাউন্টকে চিহ্নিতকরণ করব। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যদি আমি লোন নিই ব্যাংকের থেকে, তাহলে ব্যাংক আমাকে টাকা দিয়েছে, তো ক্যাশ রিসিভ হয়েছে, তাহলে এটা কিন্তু একটা ক্যাশ ট্রানজাকশনকে রিলেট করছে। তো সেটা অবভিয়াসলি এটা একটা ব্যাংক, ক্যাশ মানে ক্যাশ ট্রানজাকশনকে রিলেট করছে, মানে ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে হতে পারে। তো ব্যাংক অ্যাকাউন্ট একটা পেলাম, আর একটা পেলাম হলো ব্যাংক লোন অ্যাকাউন্ট, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলার আছে, সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ডেটর হয়, ক্রেডিটর হয়, আর্টিফিশিয়ালস এবং এছাড়াও রিপ্রেজেন্টেটিভ হয়।
রিপ্রেজেন্টেটিভ মানে হলো কোনো রিপ্রেজেন্টেটিভ মানে হলো কোনো পার্সন বা কোনো ইনস্টিটিউশনকে রেফার করে যে সমস্ত আইটেমস সেগুলো হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো লোনকে আমরা বলতে পারি রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কারণ কারণ লোন বললে আমাদের মাথায় আসবে যে আমি এই ব্যাংকের থেকে লোন নিয়েছি, তার জন্য লোন অমুক ব্যাংককে রিপ্রেজেন্ট করছে। তো লোন হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তার জন্য পার্সোনাল অ্যাকাউন্টের যে ডেবিট ক্রেডিটের যে সিস্টেমটা, এই ক্ষেত্রেও কিন্তু সেই ট্রানজাকশনটাই আসবে। ওকে, আচ্ছা দেখো, দেখো লোন যেটা আছে না, ব্যাংক লোন যেটা আছে, তো ব্যাংক লোন রেফার করছে যে সেই ব্যাংকটাকে, তাই তো? তাহলে ব্যাংকটাকে, তো পার্সোনাল অ্যাকাউন্ট যদি রেফার করে তাহলে আমাকে দেখতে হবে যে গেইনার না স্যাক্রিফাইসার। বলো, ব্যাংকটা গেইনার না ব্যাংকটা স্যাক্রিফাইসার? ব্যাংক তো লোনটা দিয়ে দিচ্ছে, তাহলে ব্যাংক স্যাক্রিফাইস করছে, তাহলে ব্যাংক কি যে স্যাক্রিফাইসার? যদি স্যাক্রিফাইসার হয়, দেখো স্যাক্রিফাইসার হলে ক্রেডিট হবে, তাহলে আমরা বলতেই পারি এই যে ব্যাংক রেফার করছে ব্যাংক লোনকে, তাহলে ব্যাংক লোন হলো স্যাক্রিফাইসার, ব্যাংক লোন অ্যাকাউন্ট, এটা ক্রেডিটে লিখলাম, তাই তো? 10,000 টাকা। আচ্ছা, এবার লোন নেওয়ার মাধ্যমে টাকা তো আমার কাছে এসেছে, তাহলে ইউজুয়ালি টাকা আমার কাছে আসলে ডেবিট হবে, টাকা চলে গেলে টাকা ক্রেডিট হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000। নয়টা কি বলেছে? রিসিভ ইন্টারেস্ট ফ্রম মুকুট 500। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আ পার্টিকুলার রিসিভ ইন্টারেস্ট ফ্রম মুকুট 500। তো বেসিক্যালি এখানে দুটো অ্যাকাউন্ট পাচ্ছি, একটা তো আছে ইন্টারেস্ট, ব্র্যাকেটে অবশ্যই রিসিভ লিখতেই হবে, কারণ ইন্টারেস্ট পেইডও হতে পারে, তার জন্য যেটা হবে সেটা লিখবে। হ্যাঁ, তো রিসিভ ইন্টারেস্ট ফ্রম মুকুট, যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে সেটা ক্যাশ ট্রানজাকশন নাকি। ক্যাশ ট্রানজাকশন হলে ক্যাশ অবভিয়াসলি আসবে। এখানে দেখো রিসিপ্ট কথাটা লেখা আছে, এখন রিসিপ্ট আর পেইড কথাটা যখনই লেখা থাকবে তখনই তার সঙ্গে ডাইরেক্টলি রিলেট করে ক্যাশ বা ব্যাংক যেটা সেটাকে। ঠিক আছে, তো আমরা রিসিভ করেছি মানে আলটিমেটলি আমি ক্যাশ বা ব্যাংকের মাধ্যমেই টাকাটা রিসিভ করেছি। ওকে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এটা ক্যাশ ট্রানজাকশন এবং ক্যাশ অ্যাকাউন্ট এখানে আসবে। তাহলে এটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা পেলাম, একটা ইন্টারেস্ট পেলাম। এখানে মুকুটের কিন্তু কোনো গুরুত্ব নেই, কারণ বিজনেস বিজনেস যে হিসাবপত্র করবে, ঠিক আছে, সে একটা ক্যাশ অ্যাকাউন্ট বানাবে, ক্যাশ অ্যাকাউন্টে দেখাবে যে ক্যাশ অ্যাকাউন্ট, সে ক্যাশ অ্যাকাউন্টে দেখাবে যে যে ইন্টারেস্ট রিসিভেবল একটা ছিল না, ইন্টারেস্ট রিসিভ হবে। তো ইন্টারেস্ট রিসিভ হওয়ার হাতে আমার এতটা পরিমাণ ক্যাশ রিসিভ হয়েছে। ওকে, আবার তার একটা ইন্টারেস্ট বলে একটা অ্যাকাউন্ট সে করবে, এবং ইন্টারেস্টে কি দেখাবে? ইন্টারেস্টে দেখাবে যে আমার এতটা পরিমাণ ইন্টারেস্ট আসার কথা ছিল, এবার দেখাবে যেহেতু এই ইন্টারেস্টটা রিসিভ হয়ে গেল, সেই যে টোটাল ভ্যালু অফ ইন্টারেস্ট যেটা আমি পেতাম সেই ভ্যালুটা কমে যাবে, কারণ এতটা ইন্টারেস্ট আমি রিসিভ করেছি। ঠিক আছে, এখানে মুকুট হচ্ছে থার্ড পার্টি, এখানে মুকুটকে নিয়ে ব্যবসা আর কোনো মাথা ঘামানোর দরকারই নেই, যার জন্য মুকুট এখানে আসবে না। ঠিক আছে, আচ্ছা ইন্টারেস্ট রিসিভ মানে কি? আচ্ছা, ইন্টারেস্ট রিসিভ মানে হলো একটা ইনকাম, কারণ আমি এটা রিসিভ করছি, তাহলে ইনকাম হলে সেটা নমিনাল অ্যাকাউন্ট এবং ইনকাম হলে সেটা ক্রেডিট। চলো তাহলে লিখে দিই টু ইন্টারেস্ট, 500। ক্যাশ তো রিসিভ হয়েছে ইন্টারেস্টের থ্রু, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 500। চলো দেখি দশেরটা কি বলেছে। দশেরটা বলেছে গুড পারচেজ ফ্রম রাম 40,000। আচ্ছা, গুড পারচেজ ফ্রম রাম 40,000। আচ্ছা, এর আগে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম পারচেজ বা সেলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, যেমন রাম উল্লেখ করা আছে, তার মানে রামের থেকে আমি কিনেছি রামকে, রাম হলো আমার সাপ্লায়ার। আচ্ছা, এরকম যদি নাম উল্লেখ করে থাকে তাহলে সেটা ক্যাশ ট্রানজাকশন হবে না, সেটা আমি ক্রেডিট সেল বা ক্রেডিট পারচেজ করেছি। তাহলে এই যে ট্রানজাকশনটা এটা রেফার করছে ক্রেডিট পারচেজকে। আচ্ছা, ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেলের ক্ষেত্রে ক্যাশ আসবেই না, কারণ এখানে ক্যাশের কোনো ভ্যালুই নেই। এখানে গুডস যদি পারচেজ করে থাকে কোম্পানি, তো সেই ক্ষেত্রে সেটা পারচেজ অ্যাকাউন্ট খুলতে হয়, পারচেজ অ্যাকাউন্ট একটা। আর একটা রামের থেকে কিনেছি, তো ব্যাপারটা হচ্ছে এখানে তো ক্যাশ আসবে না। ঠিক আছে, এখন যখন ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেল আমরা করছি, আমরা যার থেকে পারচেজ করছি বা যাকে সেল করছি তার নামটা আনতে হয়। এখানে আমি পারচেজ করেছি রামের থেকে, তার জন্য রাম আমি আনছি। আচ্ছা,
রাম অ্যাকাউন্ট আমি আনছি। এখন আমাকে কি দেখতে হবে? এখন ধরো আমি দেখলাম রাম অ্যাকাউন্টে কেই ধরো ধরো দেখছি, রাম অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি একটু নাম, তার জন্য রামটাকে বলে দাও। রাম হলো আমার, আমি তো রামের থেকে পারচেজ করেছি, ঠিক আছে, ক্রেডিটে করেছি, তাহলে রাম একজন ব্যক্তি যাকে আমাকে পেমেন্ট করতে হবে ভবিষ্যতে, তার কাছে আমি ঋণী, তাহলে সে কে? সে আমার ক্রেডিটর। রাম হলো আমার ক্রেডিটর। ডেটর বা ক্রেডিটর যারা আছে তারা অবভিয়াসলি পার্সোনাল অ্যাকাউন্টই হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দুটো অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ হলো, এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তার জন্য আমাকে দেখতে হবে এটা হলো গেইনার না এটা হলো স্যাক্রিফাইসার। বলো, রাম যে অ্যাকাউন্টটা, আমার যে ক্রেডিটর, ও আমাকে সাহায্য করেছে গুডস দিয়ে আমাকে সাহায্য করেছে, যাতে আমি বিক্রি বাট্টা করে তাকে আমি পেমেন্টটা করে দিতে পারি। তাহলে সে স্যাক্রিফাইস করেছে, আর যে স্যাক্রিফাইস করছে সে অবভিয়াসলি ক্রেডিট হবে। তাহলে টু রাম অ্যাকাউন্ট ক্রেডিটর 40,000 টাকা। পারচেস অ্যাকাউন্ট ডেবিট। সাধারণত কি হয়, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। পারচেস আমরা কি জানি? পারচেস, যখন পারচেস মানে ইনকাম না এক্সপেন্সেস। আমি যখন কোনো জিনিস পারচেস করি, যেমন এটা একটা পেন, এই পেনটা যদি আমি পারচেস করি, তাহলে আমার থেকে, আমার পকেট থেকে ক্যাশ ক্যাশ চলে যাবে বা টাকা চলে যাবে। এটা তো ইন্ডিকেট করে যে টাকাটা চলে যাবে, এবং টাকা যেখানে চলে যাচ্ছে যে খাতে, সেটা হলো এক্সপেন্সেস। তাহলে পারচেসকে আমরা একটা এক্সপেন্সেস হিসাবে বলতে পারি। আচ্ছা, তাহলে এবার পারচেসের রেসপেক্টে আমরা এই এন্ট্রিটা করি। পারচেস তাহলে একটা যদি এক্সপেন্সেস হয়, তাহলে এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো এক্সপেন্সেস সবসময় ডেবিট হয়। তাহলে কিন্তু যেহেতু ডেবিট হয়, তার জন্য দেখো পারচেস অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ডেবিট হচ্ছে এই নিয়ম অনুযায়ী। তাহলে এই ট্রানজাকশন যেটা আছে, সেখানে আমরা দুটো অ্যাকাউন্টের হিসাবে করতে পারলাম, একটা তো নমিনাল অ্যাকাউন্টের হিসাবে, একটা তো পার্সোনাল অ্যাকাউন্টের হিসাবে এই ট্রানজাকশনটা করা যেতে পারে।